ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে ফের তুলকালাম। রাতের আধারে টর্চ জেলে দুপক্ষের ব্যাপক মারামারি, সাভারে সংঘর্ষে প্রাণ গেছে একজনের। ময়মনসিংহ মেডিকেলের মর্গে নারীর মরদেহ ধর্ষণ, ময়নাতদন্তে বেরিয়ে আসে বর্বরতা। পরিবহনকারী যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে। নাব্যতা সংকটে জামালপুরে নৌপথে চলাচলে ভোগান্তি, প্রকট হচ্ছে ভাঙন। নদী শাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। গভীরতা কমের কারণে এই যে আমাদের যে কায়েম সম্পদটা, এই সম্পদটা ভেঙে নেয়। আমাদের এই নদীটা খনন হলে আমাদের সবচেয়ে বেটার। নদী শাসনের নিয়ম হলো প্রতি 40 বছর অন্তর অন্তর নদী খনন করতে হয়। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে ফের তুলকালাম হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। রাতের আঁধারে টর্চ জেলে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ব্যাপক মারামারির কারণে কুমিল্লা সিলেট মহাসড়কে ঘণ্টা তিনেক বন্ধ থাকে যান চলাচল। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 30 জন। মহাসড়কে বন্ধ যান চলাচল, কারণ রাতের আধারে টর্চ জেলেই রাস্তায় সংঘর্ষ জড়িয়েছে দুই পক্ষ। রণক্ষেত্রে রূপ নিয়েছে গোটা এলাকা। এক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বার এমন ঘটনার সাক্ষী হলো ব্রাহ্মণবাড়িয়া। বুধবার রাতে কুমিল্লা সিলেট মহাসড়কের দাঙ্গাবাজরা এলাকায় ঘণ্টা তিনেকের মতো চলে এই সংঘর্ষ। এতে সড়কের দুই পাশেই বন্ধ হয়ে যায় যান চলাচল। অন্ধকার দূর করতে টর্চের পাশাপাশি রাস্তায় আগুনও জ্বালানো হয়। যখন গোষ্ঠীগত দাঙ্গা শুরু হয়ে যায় তখন তারা ওই যে আমাদের যে কুমিল্লা এবং কুমিল্লা বিশ্ব রুট, যেটা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুটকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হয়ে কুমিল্লা রুট হয়, কুমিল্লা দীর্ঘগামী রাস্তা, এই রাস্তার দুই পাশে তারা দুই গোষ্ঠীর লোকজন অবস্থান নিচ্ছে এবং ইট পাটকেল মারতেছে। তারা দেশীয় ছিল। পরবর্তী থানা থেকে আমরা আসছি। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদরের উত্তর সহিলপুরে আজিজ গোষ্ঠী ও উকিল গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে দুপক্ষের লোকজন টেটা, বল্লম সহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। চলে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। তাদের দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বৈরিতা এবং শত্রুতা আছে। দীর্ঘ শত্রুতার কারণে তারা একে অপরের শত্রুতে পরিণত হয়েছে। 3 দিন আগে তাদের মধ্যে একটা ছোটোখাটো ভুল বুঝাবুঝি হয় এবং এই ভুল বুঝাবুঝির বিষয়টা আজকে তারা বিকালে বসছিল মীমাংসার জন্য এবং মীমাংসা হয়ে গেছিল। হওয়ার পরে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে আবার কথা কাটাকাটি এবং কথা কাটাকাটি পরে বিষয়টা বড় সংঘর্ষে রূপান্তরিত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। এই ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলা মারামারির পর এখনো কোনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সাভারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন, আরো 10 জন আহত হয়েছে। রাতে উপজেলার বনগাঁও ইউনিয়নের বেড়াইদে এই ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম আবু সাইদ। স্থানীয়রা জানায়, জমির বিরোধকে কেন্দ্র করে স্থানীয় জাকির নামের এক ব্যক্তির সাথে বাগবিতণ্ডা হয় নিহত আবু সাইদের। বাদানুবাদ করার সংঘর্ষে এতে গুরুতর আহত হয় সাইদ এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। আহতদের মধ্যে 3 জনকে সাভার এনাম মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থায় প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। নারীর মরদেহ যেন নিরাপদ নয়। ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। মেডিকেলের মর্গে রাখা ছিল আত্মহত্যা করা ওই নারীর মরদেহ। পোস্টমর্টমের সময় চিকিৎসকের কাছে এই বর্বর ঘটনা ধরা পড়ে। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসে, মরদেহ পরিবহনকারী যুবকই এই ঘৃণ্য অপরাধ করেছে। গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। এই ঘটনায় ময়মনসিংহ মেডিকেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। আমায় তোমরা ক্ষমা করে দিও,
আমার মৃত্যুর জন্য দায়ী আমার দুর্ভাগ্য। আমাকে কবর দেওয়ার পর চারদিকে সুন্দর করে বেড়া দিও, যেন কুকুরও ঢুকতে না পারে। আত্মহত্যার আগে ময়মনসিংহের এক নারীর লিখে যাওয়া চিঠির লাইন এগুলো। ময়না তদন্ত করতে গিয়ে সন্দেহ হয় চিকিৎসকের। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। এরপর খবর দেয়া হয় পুলিশকে। বেরিয়ে আসে এক বর্বর ঘটনা। গেল 19 অক্টোবর রাতে আত্মহত্যা করেন এক নারী। 20 অক্টোবর সাইদ নামে এক যুবক ময়নাতদন্তের জন্য মরদেহ নিয়ে যায় ময়মনসিংহ মেডিকেলের মর্গে। দুপুরে মর্গেই মরদেহের সাথে যৌন সঙ্গম করে সাইদ। 1টা থেকে 1:30টার মধ্যে, সেই সময় তখন কেউ ছিল না, মর্গে কেউ না থাকায় সেই সুযোগটা সে কাজে লাগায়। সে প্রথমবার মর্গে ঢুকে বের হয়ে গেছিল। দ্বিতীয়বার যখন আবার মর্গে ঢুকে সে তখন ডেড বডির সাথে সেই যৌন কার্যক্রম করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এমন ঘটনা নতুন নয়। বলছেন ভয়ঙ্কর, বিপজ্জনক, মানসিক বিকারগ্রস্ত অপরাধী এরা। এটা এক ধরনের সেক্সুয়াল পারভার্সন এবং এটা নাম হচ্ছে নেক্রোফিলিয়া। নেক্রো মানে ডেড বডি, ফিলিয়া হচ্ছে তার প্রতি সেক্সুয়াল অ্যাফিনিটি। এইটুকুই। তো এরা অবশ্যই সমাজের জন্য ভয়ঙ্কর, কিন্তু তারা বিপজ্জনক। পুরোপুরি হাসপাতালের কর্তৃপক্ষের গাফলতির কারণেই হয়েছে বলে আমি মনে করছি। এখানে শুধু নারীর লাশ কেন, পুরুষের লাশও নিরাপদ না মর্গে। এটা আমরা অনেক সময় দেখেছি যে লাশগুলোকে রাখা হয়, সেখানে লাশগুলো কখনোই নিরাপত্তায় থাকে না। এরই মধ্যে ওই যুবককে গ্রেফতারের পর আদালতে পাঠিয়েছে পুলিশ। 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। মৃত মানুষের সাথে এ ধরনের অপরাধের ঘটনা জানাজানির পর হতভম্ব এলাকার মানুষ। বলছেন এ ধরনের ভয়ঙ্কর অপরাধের ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করা হোক, সেই সাথে দ্রুত নিশ্চিত করা হোক শাস্তি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। 16 নদ নদী বেষ্টিত জেলা জামালপুর। নদীর সাথে জন্ম থেকেই সখ্যতা এই অঞ্চলের মানুষের। তবে সম্প্রতি নদীগুলোর নাব্যতার সংকট দেখা দেয় বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয়দের। একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে নৌযান চলাচল, অন্যদিকে প্রকট হচ্ছে নদী ভাঙন। বিশেষজ্ঞরা বলছেন সংকট থেকে রক্ষায় প্রয়োজন নদী শাসন। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ছোট নদী খনন করা হলেও বড় নদীগুলো খননের কোনো পরিকল্পনা নেই। পড়ন্ত বিকেল, নিস্তব্ধ চারপাশ। নদীর স্বচ্ছ জলে প্রতিফলিত হচ্ছে অস্ত যাওয়া রক্তিম সূর্যের আভা। অপার্থিব এই সৌন্দর্যের মাঝে যেন কালিমা হয়ে দাঁড়িয়েছে দুটি ট্যাগবোট জাহাজ। জামালপুরের ইসলামপুর এলাকায় যমুনা নদীর বুকে 2 বর্ষা ধরে জাহাজগুলো আটকে রয়েছে। ভেতর থেকে চুরি হয়েছে মালামাল। আধার নামলে ভেতরে চলে মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপ। কিন্তু জাহাজগুলো এখানে আসলো কিভাবে, বা এখনো সরানো হচ্ছে না কেন? 2 অবস্থা সুন্নাতপুরি আসছিল, আর ওটার মধ্যে আসিও যে সব জুয়া টুয়া খেলায়, গাঁজা টাঞ্জা খায়, মদ টদ খায়। যাওয়ার সময় জিনিসপত্র যা পায় হুসকি নিয়ে যায়। এখানকার জাহাজের মধ্যে আর কিছু নাই। এই জাহাজের কে বা কাহারা মালিক তা জানি না। আমি এই পাইলিং থেকে দেখতে আসি 2 বছর থেকে জাহাজ দুটো ওখানে আটকা। শুধু এই 2টি জাহাজ নয়, নাব্যতা সংকটে বন্ধ হয়ে পড়েছে কোটি টাকা ব্যয়ে তৈরি বাহাদুরাবাদ ফেরিঘাট। হরহামেশায় দেখা দিচ্ছে নদী ভাঙন। ক্ষতিগ্রস্ত হচ্ছে তীরবর্তী বাসিন্দারা। এখন তো বর্তমানে ভরা পানি মৌসুম, বর্ষার দিন, পানির জৈবন বয়স। এখনো নদীর মাঝখানে নৌকা আমরা চলে যাই, নৌকা থেকে যায়, নৌকা আটকে যায়। চাষাবাদ করা যায় না, শুধু বালু আর বালু। নদী বড় হয় কিন্তু নদী তো গভীরতা হয় না। গভীরতা কমের কারণে এই যে আমাদের যে কায়েম সম্পদটা, এই সম্পদটা ভেঙে নেয়। মাঝে আপনার চর উঠে যায়, তখন আপনার নদীটা পানিটা যাইতে পারে না, গভীরতা হয় না। এই কারণে আপনার যেদিকে কুল পায় সেদিকে ভাঙ্গে। যমুনা ও ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদীতেই এক পাশে ভেঙে অন্যদিকে জেগে উঠেছে চর। এতে নৌপথে চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। শীত আর বর্ষা নাই, সব সময় আমাদের 12 মাস আমাদের এই নদীটা খনন হলে আমাদের সবচেয়ে বেটার। নদী চরপরি জায়গা, নদীর জায়গায় মনে করেন শুকিয়ে জায়গা, এই জায়গাতে গইন খায়, আর এক জায়গাতে শুকিয়ে যায়। এসব দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে নদী শাসনের পাশাপাশি তীরবর্তী এলাকায় বনায়নের তাগিদ বিশেষজ্ঞদের।
জামালপুরে নদীর নাব্যতা হারিয়ে গেছে অনেক আগের থেকেই। আমরা জানি যে ব্রিটিশ আমলের পর থেকে আর নদী খনন হয় নাই। নদী শাসনের নিয়ম হলো প্রতি 40 বছর অন্তর অন্তর নদী খনন করতে হয়। একটি দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে নদীর ড্রেজিংটি যথাযথভাবে সম্পন্ন করা, যাতে নদীতে নাব্যতা বজায় থাকে, পানির প্রবাহ যথাযথভাবে নদীর মধ্যবর্তী এলাকা দিয়েই প্রবাহিত হতে পারে। বড় নদী খননের কোনো পরিকল্পনা না থাকলেও ছোট নদীগুলো খননের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। জলাশয় এবং ছোট নদী খাল খননের জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প গ্রহণ করা হয়েছে, যেটার ফার্স্ট ফেজ আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। জেলায় নদী তীরবর্তী এলাকা রয়েছে 400 কিলোমিটার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। পোকার আক্রমণে দিশেহারা মেহেরপুরের কৃষকরা। কাজ করছে না কীটনাশক, ব্যয় বাড়ছে উৎপাদনে। কৃষি অফিসের দাবি, পোকার আক্রমণ ঠেকাতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে, তবে কৃষকদের অভিযোগ কৃষি কর্মকর্তাদের নাগাল না পাওয়ার। মেহেরপুর সদর উপজেলা বিস্তীর্ণ ক্ষেত জুড়ে এসেছে ফসল, তবু হাসি নেই কৃষকের মুখে। হাসি থাকার কথাও না। কঠোর পরিশ্রমে ফসল ঘরে তোলার আগেই যে মাজরা ও কারেন্ট পোকার আক্রমণে বিপর্যস্ত ধান ক্ষেত, পোকার আক্রমণে কালো আকার ধারণ করেছে ধানের শীষ। কিছু কিছু তো খুবই বেশি, আর এই যেগুলা শীষ বেরোয়নি এই ধানগুলার গান তো খুবই মাজরার পোকার অত্যাচারী। শুধু পোকা না, মরার উপর খাড়ার ঘায়ের মতো যোগ হয়েছে ধানের গোড়া পচারও। একাধিকবার কীটনাশক দিয়েও কোনো কাজ হয়নি। কৃষকদের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তাদের সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তারা, ফলে ঠিকভাবে দমন করা সম্ভব হচ্ছে না পোকা। ধান লাগানোর পরে 15 দিন পর দাবন বীজ দিয়েছি, 25 কাঠা জমির উপরে 2 প্যাকেট, নাগে 1 প্যাকেট দিয়ে বিষে কাজ হলো না। গতবারকার তুলনায় ফলন অর্ধেক হয়ে যাবে, 20 মন হয়তো 10 মন হবে। কৃষি দপ্তর থেকে কোনো লোক দেখিনি আমাদের। সার ও কীটনাশকের দাম বেড়েছে দফায় দফায়, বেড়েছে উৎপাদন খরচ। পোকার আক্রমণে ফলন নেমেছে অর্ধেকে। আশেপাশের কয়েক গ্রামেও একই অবস্থা। এমন ক্ষতিতে দিশেহারা চাষি। আমাদের ব্যয়বহুল হয়ে যাচ্ছে, টাকা পয়সা বেশি খরচ হচ্ছে বিঘা প্রতিতে, আবার সমস্ত কিছু লেবার ভাড়া এই ভাড়াতে আমাদের অনেক কিছু ব্যয় হয়ে যাচ্ছে, যা কষ্টের কর বললেই চলে। বিঘা প্রতিতে অন্তত 10-1200 টাকা সার বিষে খরচ হয়েছে, 10-1200 চলে যাচ্ছে বেশি। পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে ধান রোপণের সময় লাইন ও গ্রুপিং পদ্ধতির পরামর্শ কৃষি কর্মকর্তার। এছাড়া পোকা দমনে হাত জাল ও বালাইনাশক প্রয়োগেরও পরামর্শ দিয়েছেন তিনি। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় মাজরা পোকার আক্রমণটা বেড়ে যায়। তো এই বছর আসলে আবহাওয়াটা একটু উষ্ণ বেশি, আর্দ্র বেশি, বৃষ্টি হচ্ছে, গরমও আছে, যার ফলে মাজরার বংশ বিস্তারটা বেশি হচ্ছে। তো এক্ষেত্রে আমরা কৃষকদেরকে সমন্বিতভাবে এই বালাইটা দমনের জন্য বলছি। বিঘা প্রতি 20 থেকে 25 মন ফলনের আশা থাকলেও এবার 15 থেকে 16 মনের বেশি পাওয়া যাবে না, এমনটাই বলছেন চাষিরা। শরীফ ফারুকি, যমুনা নিউজ। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে যাচ্ছি আমরা। সেখানে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দিনের জন্য বা কয়েকদিনের জন্য তারা ধার করে নিয়ে আসে এবং আমাদের সংবিধান অনুযায়ী সেই কিছুদিনের জন্য সেই সরকারি কর্মকর্তারা কিন্তু এক্সিকিউটিভ ব্রাঞ্চের কর্মকর্তা না হয়ে তারা কিন্তু নির্বাচন কমিশনের কর্মকর্তা হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, এটাই হচ্ছে বড় প্রশ্ন, আমরা মোটামুটি একটা হিসাব করে দেখেছি যে কমপক্ষে 10 লক্ষ লোকের প্রয়োজন হবে নির্বাচনের দিকে। তো তাহলে যদি এই বিশাল একটি জনগোষ্ঠীর প্রয়োজন হয়, তারা কারা? এই প্রশ্নটি আমাদের বিবেচনায় এসেছে এবং এটা বিবেচনায় করছি। মানে এর একটি বিশাল অংশ বাংলাদেশের যে প্রশাসন, সিভিল প্রশাসন, সেখান থেকে আসে, পুলিশ প্রশাসন থেকে একটি বিশেষ অংশ আসে, আমাদের বিচার বিভাগ থেকে কিছু আসে, ম্যাজিস্ট্রেট যারা আছেন বাংলাদেশে তারা আসেন, এবং আপনারা জানেন যে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য সামরিক বাহিনীর সহায়তা আমরা কামনা করি। এই বিষয়গুলি আপনাদের মনে রাখতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা এখানে উত্থাপন করেছি এবং তাদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলাপ করেছি। আমি এখানে আনন্দের সঙ্গে বলছি, আমরা যে কথাগুলো এখানে আলোচনা করতে এসেছিলাম এই প্রশ্নগুলো কিন্তু নির্বাচন কমিশন নিজেদেরও প্রশ্ন। তারাও কিন্তু এক বাক্যে একটি কথা বলেছেন যে তারা দৃঢ় প্রতিজ্ঞ, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, এবং আমরাও বলেছি যে আমরা সেটাই চাই। এই মতৈক্য আজকের আমরা প্রতিষ্ঠা করেছি এবং এটা আমি বিশ্বাস করি এই দেশের জন্য কল্যাণকর হবে। যে কথাটি বলছিলাম, এই যে বিশাল একটি প্রশাসনিক
অনুবিভাগ থেকে যে যাদেরকে নির্বাচন কমিশন নির্বাচনের দিনে বা সেই কয়েকদিনের জন্য নিয়ে আসবে। এখন একটি প্রশ্ন হচ্ছে, বিগত 15 বছর আজকে আমাদের দেশে যেভাবে আমাদের প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল, মোটিভেট করা হয়েছিল একটা রাজনৈতিকভাবে, আসলে প্রশাসনের লোকেরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না আমাদের দেশের আইনে। কিন্তু দুঃখজনক হলেও কথাটি সত্য যে বিগত 17 বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাগকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত 2014, 18 এবং 24-এর যে 3টি নির্বাচন আপনারা দেখেছেন, সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে? প্রহসন হয়েছে। এটা কিন্তু আমার কথা নয়, বিশ্বের নামি দামি যত মিডিয়া, আপনাদের যারা বিদেশের প্রতিনিধি, আপনার ইকোনমিক্স থেকে শুরু করে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে বিশ্বের যত নামি দামি পত্রপত্রিকা সবাই বলেছে এই 3টি নির্বাচন হয়েছিল প্রহসনের নির্বাচন। কাদের দ্বারা হয়েছিল? এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল। এবং এই কথাটি আমরা গুরুত্ব দিয়ে বলেছি, বিশেষ করে যে 15 বছরে যাদের চরিত্র হনন করেছিল আওয়ামী লীগ স্বৈরাচারী, তারা 15 মাসে যে তারা সবকিছু সংশোধিত হয়ে যাবে এতটা আশা করা আসলে বাস্তবতা নয়। কাজেই নির্বাচন কমিশনকে সতর্ক থাকতে হবে। এবং এটাও বাস্তবতা, নির্বাচন কমিশনের তো নিজস্ব লোকবল বা জনবল 10 লক্ষ নেই যে তারা তাদেরকে দিয়ে নির্বাচন তারা অনুষ্ঠিত করবে। কাজে এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টি সম্বন্ধে তাদেরকে সচেতন করা। তারা ইতিমধ্যে সচেতন আছেন, তারপরেও আমাদের এই কথাগুলো বলা প্রয়োজন। সেই মূল কথাটি আমরা বলেছি। এবং বিশেষ করে বিতর্কিত যারা, প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন, তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে, কোনো প্রভাব ফেলতে না পারে, সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। এটা ছিল আমাদের আলোচনার একটি মূল বিষয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রিপুরা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার 3 নম্বর আসামি রিমন ত্রিপুরাকে গ্রেফতার করেছে পুলিশ। মাটিরাঙ্গা থানার ওসি জানিয়েছেন, সকালে উপজেলার বেলছড়ির অযোধ্যা এলাকা থেকে সিএনজি অটোরিকশায় করে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতরাতে বেলছড়ি থেকে গ্রেফতার করা হয় আরও 2 আসামি, রনি বিকাশ ত্রিপুরা ও বাবু ত্রিপুরাকে। 3 জনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুলিশ জানায়, গত 20 অক্টোবর রাতে ওই কিশোরী আত্মীয়ের সাথে মন্দিরে পূজা দেখতে যায়। অভিযোগের সময় 4 ত্রিপুরা যুবক কথা বলার জন্য ডেকে নিয়ে ধর্ষণ করে তাকে। পরে ঘটনাটি গোপন রেখে উভয় পক্ষ স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে ঘটনা জানাজানি হলে পুলিশ অভিযুক্ত 2 জনকে আটক করে, পরে থানায় মামলা হয়। এর আগে জেলা সদরে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়িতে সহিংসতার ঘটনা ঘটে, উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। গাজীপুরে বাস চেপায় পথচারীর মৃত্যুর প্রতিবাদে রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এতে রাস্তার দুপাশে প্রায় 2 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। বুধবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মালিকের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এতে নিহত হন সুকান্ত নামের এক যুবক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পারাপারের সময় সেলুন কর্মচারী সুকান্তকে একটি দ্রুতগামী বাস চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। এ খবর শুনে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় তৈরি হওয়া দীর্ঘ যানজট স্বাভাবিক হতে অন্তত 6 ঘন্টা সময় লাগে। স্থানীয়রা বলছেন, ফুটওভার ব্রিজ না থাকায় এলাকায় প্রায় দুর্ঘটনা হয়। এ ছিল সংবাদ 6 দেশের এখনকার আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।